স্বাগতম। আমাদের একটা রীতি আছে, সেটা হচ্ছে যে আমরা যখন বাড়ির থেকে বেরোই বা কোথাও যাই বেড়াতে, তখন বড়দের কাছ থেকে পারমিশন নিই বা তাকে প্রণাম করে বেরোবার সময় আমরা বলি চলি, আসছি। তখন বাবা মায়েরা বা যে কেউ যারা গুরুজন আছেন তারা বলেন যে এসো, যাও বলেন, যাও যাও তো বলেন না, বলেন এসো। এসো কেন বলেন এই কারণে যে তুমি ফিরে এসো। কিন্তু আবার এই যে একটা রীতি আমাদের হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, এটা মারাত্মক। কারণ কি জানেন তো, জ্যোতিষ চর্চার ক্ষেত্রে আমরা পারতপক্ষে বলি যে কার ভালো, কোনটা ভালো হবে, কোনটা ভালো, খারাপটা বলি, কিন্তু ভয়াবহ খারাপটা বলতে হয়, মানে সেটাও তো একটা পার্ট অফ জ্যোতিষী। এটা তো ঠিক যে তারা যদি মুখে কুলু পেটে রাখেন তাহলে তার জানা যাবে না, তবে কিনা তারা নয়, তিনি বরাবর কিন্তু এই নানান দুর্ঘটনা নিয়ে বলেছেন যে সময়টা ভালো না, জিনিসপত্র সাবধান, বা আরও কিছু গণ্ডগোল হতে পারে। 25শে নভেম্বর তিনি বলেছিলেন, 25শে নভেম্বর কেন আমার অনুষ্ঠানেও বলেছিলেন যে এই যে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে আপনি দেখছেন, এটা কিন্তু থামবে না। এটা 2026 যতই রবির বর্ষ হোক, সূর্যের বর্ষ যতই হোক, এটা কিন্তু থাকবে। তো আমি বলেছিলাম যে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর ডিজিসিএ বা ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বলুন বা এটিসি বলুন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারা তো খুব সজাগ থাকবে। কিন্তু কি মারাত্মক ঘটনা দেখুন, এবং কি মারাত্মক ভবিষ্যৎবাণী। আজকেই বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার, ইজ এ বিগ লিডার, এনডিএর শরিক এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তো বটেই। তার প্রাইভেট জেটে যাচ্ছিলেন। প্রাইভেট জেটে যান বা যাতেই যান, টোটাল কন্ট্রোল বাই এটিসি। হঠাৎই কুয়াশা বা কিছু একটা ব্যাপারে তখন আর ব্যাক করার উপায় নেই, এটা হেলিকপ্টার হলে ব্যাক করে চলে আসতে পারত। তাতে বিশাল দুর্ঘটনা, মুখ থুবড়ে পড়ল বিমান। যদিও খবরগুলো বলছে যে আগুন জ্বলে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ অবধি বিমানের এই ভয়াবহ দুর্ঘটনায়, আমি গুজরাটের আহমেদাবাদের ঘটনাটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ছিটকে বেরিয়ে গিয়েছিল, যেটা ওটা বাদে প্রত্যেকে মারা যায়। সঞ্জয় গান্ধীও মতন মানুষও মারা গেছে, আবার পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককেও মারা গেছেন। এগুলো কিন্তু বাঁচানো মুশকিল হয়। তো ফলে এই যে বিমান দুর্ঘটনাটি ঘটল, রিপিটেশন অফ দ্য সেম ইন দ্য সেম কান্ট্রি, দুর্ভাগ্যজনক। কিন্তু তার ভবিষ্যৎবাণী মারাত্মক রকমভাবে বলেছিলেন দেবাচার্য, এবং দেবাচার্য উপস্থিত। এবং একই সাথে আমি বলবো যে এই ভবিষ্যৎবাণীগুলো ক্যালকুলেট করা কিন্তু খুব কঠিন, মানুষের পক্ষে হয়তো সুবিধার। সেই জন্য আমি বারবার বলি যে আপনারা না, যারা মানে ভালো আছেন, তারা কতদিন ভালো থাকবেন বা আপনাদের ভয়ঙ্কর কিছু হতে পারে কিনা এটা জানবার চেষ্টা করুন। এটা তো অনেক মাস স্কেলে উনি বললেন, বিরাট স্কেলে, বিশাল জায়গায়। শুনবো দেবাচার্যের কাছ থেকে। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। সকালবেলা 9:40 নাগাদ খবরটা আসে, এবং আমার মনে হয় যে আমি লাস্ট কয়েকদিন আগেও ডিসেম্বর মাসের প্রসন্নের সাথে আলোচনা করতে করতে বলেছিলাম যে অ্যাটলিস্ট এই মুহূর্তে আমি বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না, কারণ ফ্লাইটে যেতে হবে। এই 2-3 সপ্তাহ, 2-3 সপ্তাহ আগেই যে ফ্লাইটে যেতে হবে বা আসতে হবে, তার জন্য এখন নিচ্ছি না। হ্যাঁ, এখন যাচ্ছি না। তো 23 তারিখের পর থেকে আমি ভাববো নতুন করে, হ্যাঁ, কারণ 23শে ফেব্রুয়ারি অবধি ফ্লাইটে চলাফেরা করার জায়গাটা নিয়ে আমার একটুখানি সন্দেহ আছে। এবার হ্যাঁ, আমি চললেই হয়ে যাবে এরকম তো ব্যাপার নয়, কিন্তু আমি জানি যে কী বলবো, আপেক্ষিক অর্থে টোটাল ইন্ডিয়ার ক্ষেত্রে বলুন বা দেশের ক্ষেত্রে বলুন বা ওয়ার্ল্ড ওয়াইড বলুন, একটা বাজে বার্তা তো এই মুহূর্তে আছেই। তো সেই জায়গায় জেনে শুনে পাপ করার কোনো কারণ নেই। তো হঠাৎ আজকে সকালবেলা 9:40 নাগাদ খবর আসেন যে অজিত পাওয়ারের এরকম একটা মর্মান্তিক প্লেন অ্যাক্সিডেন্ট। তো ওটাও আমাদের কাছে যথেষ্ট খারাপ লাগে, এবং আমাদের দেশের মানুষ এবং ভালো এনডি সত্যি শরিক নেতা, একজন উপমুখ্যমন্ত্রী মানুষ, তো তার চলে যাওয়াটা, হ্যাঁ ভিভিআইপি। তো এইরকম একটা দুর্ঘটনা, এবং তার ফ্লাইটে যদি এটা হতে পারে, তো সাধারণ মানুষের জায়গা থেকে আমরা কতটা এই মুহূর্তে এটাও একটা বড় প্রশ্ন থাকে। তো আমার মনে হয় ভবিষ্যৎবাণীগুলো এরকম, আমি আজ অবধি যে কটা করেছি এখনও পর্যন্ত সিটিভিএনে করেছি, ফার্স্ট করেছিলাম বিমল গুরুংকে নিয়ে, যে আমি বলেছিলাম যে প্রথম
যেদিনকে হয়েছিল সেদিনকে আমি বলেছিলাম যে প্রায় 100 দিনের পাহাড় বন্ধ ছিল। তো তখন আমি বলেছি আচ্ছা, আমি বরং আপনার বিমল গুণটা শুনবো, এক ঝলক দেখে নি, হ্যাঁ অবশ্যই একটু দেখে নিতে চাইছি। 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, একদম। অর্থাৎ 2026 সালের দ্বিতীয় মাসের প্রায় শেষ দিক পর্যন্ত এই সিচুয়েশন থাকবে। আজকে তুমি সেটাও বলে দিলে। আমার বিশ্বাস ফ্লাইট অ্যাক্সিডেন্ট যে জিনিসগুলো ঘটছে এগুলো আমাদের হয়তো বারংবার আরো 2-1 দেখতে হতে পারে। ওরে বাবা, আচ্ছা, মানে এই সময়ের মধ্যে তুমি বলছো? হ্যাঁ, মানে নভেম্বর মাস ক্রস না করা পর্যন্ত ফ্লাইটে ওঠাটা আমার কাছে মনে হয় রিস্কি। মানে এই নভেম্বরে বলছো? Right. আচ্ছা, তো এটা যাই হোক, হ্যাঁ, এটা একটা জায়গা। এবং আমরা দেখলাম তার সেই মর্মান্তিক ভবিষ্যৎবাণী, বল। একদম। তো আমি বলেছিলাম যে একটা সময় আসবে বিমল গুরুংয়ের নাম মানুষ খুঁজেও পাবে না। তো আজকে কোথায়? আজকে কোথায় বিমল গুরুং? হ্যাঁ, তো মেন ব্যাপার হচ্ছে যে জিনিসগুলো কিসের ওপর দাঁড়িয়ে কিসের নিরিখে বিচার করা হয়, আমার মনে হয় এগুলোর ওপর লক্ষ্য রাখাটা দরকার। হ্যাঁ, এটা খুব বুক পিটিয়ে বা ঢাক পিটিয়ে বলার মতো ব্যাপার না যে আমি বলেছিলাম তাই প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, একদমই নয়। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ভবিষ্যৎবাণী যদি হয়ে থাকে, ভবিষ্যৎবাণীটা যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের মধ্যে, তো এইটা আমার মনে হয় যে কিছু কিছু মানুষ যারা শুনেছেন, বা আমার বেশ কিছু মানুষ দিল্লিতে দেখালাম আছেন, তো। হ্যাঁ দিল্লিতে আছেন, তারা খুব মানেন এই ব্যাপারগুলোতে। এবং আমি এখনও পর্যন্ত জানি যে ছেলের জয়েনিং পর্যন্ত পিছাতে বলেছিল ছেলেকে, এবং বলেছিল যদি কোনো কারণে ডিস্টার্ব হয় তাহলে তোকে যেতে হবে না, তাও ভালো, তুই নতুন কোম্পানি খোঁজ। তো বাইরে এই মুহূর্তে তোকে যেতে গেলে পরে 23শে ফেব্রুয়ারি পরে যাবি। তো এইরকমও বিশ্বাসযোগ্য মানুষ পেয়েছি। হ্যাঁ, বাকিরা প্রত্যেকেই বিশ্বাস রাখেন, এবং আমার কথাগুলো অবশ্যই আমার মনে হয় যে তাদের কাছে অবধি পৌঁছায়। এটা গেল একটা বার্তা। এবং নতুনভাবে আরেকবার বলি, 23 তারিখ আসতে কিন্তু এখনও অনেকটাই দেরি। সাবধান থাকুন, এবং আমার মনে হয় ট্রেনে চলাচল করুন, ঠিক আছে, ওকে কোনো অসুবিধা না, কিন্তু ফ্লাইটের ক্ষেত্রে আমার মনে হয় যে এই মুহূর্তে একটু অ্যাভয়েড করাটা, আরেকবার বলি, বেটার। হ্যাঁ, এবং এই যে মানে ফিউচার টেলার বলে যেগুলোকে, ভবিষ্যতের বার্তা যারা, একদম। আপনি ফিউচার টেলার, তো ফিউচার টেলার এগুলো কি করে ক্যালকুলেট করেন? মানে একটা তো কথা বলতে গেলে তাকে ভাবতে হবে, আপনার কথাটা যদি আজকে না মেলে, হাওয়ায় তো উড়ে যাবে না, তখন লোকে বলবে ফালতু কথা বলছে বসে বসে টেলিভিশনে, এদের কাজই তাই। না না, ফালতু কথা এগুলো একদমই না। মেন ব্যাপার হচ্ছে যে আপনি একটা জিনিস দেখবেন যে সূর্যের বিপরীতে যখন মঙ্গল গিয়ে অবস্থান করছে, তখন কোথায় ভালো হয়েছিল? সেই সময় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। আমি আগের এপিসোডেও আপনাকে বলেছিলাম। তো সেই সময় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। আজকে আপনি মানে গতকালকেরই একটা ঘটনা, আপনি 30 জন লোক একসাথে মোমো কারখানায় মারা গেছে, শুনেছেন? হ্যাঁ, তো এটা অগ্নিদগ্ধ হয়ে হাড্ডিগুটি পাওয়া যাচ্ছে, শুধু মাথার ইয়েটা খুলিটা পাওয়া গেছে, বাকি 2-4 জনের, বাকি সব স্ম্যাশ। কতটা দুঃখজনক ঘটনা। তো এই যে এই জিনিসটা ঘটবে, এই যে এবং যখন হচ্ছে না পরপর গায়ে হচ্ছে, খেয়াল করে দেখুন। তো এই জিনিসটা নিয়ে আমি বারবার করে বলি, সাবধান থাকুন। এই টাইমটা সত্যি 23শে ফেব্রুয়ারি অবধি আমাদের ভালো না, যতটা পারবেন। এবার অহেতুক বেশ কিছু মানুষ দুশ্চিন্তা করছেন। আমি দেখেছি, লাস্ট টাইম দেখেছি 40 থেকে 42 বছর বয়সের মধ্যে এমন অ্যাটলিস্ট 6টা ইয়ং ছেলেকে মারা যেতে, যাদের ফ্যামিলি আছে। অহেতুক কিছু চিন্তা, অহেতুক কিছু দুশ্চিন্তা, যেগুলো না তাদের লাইফটাকে নষ্ট করে দিল। তো এরকম দুশ্চিন্তার থেকে বাইরে থাকুন। আর তৃতীয় বলবো যে আগুনটাকে এখন আগুনের মতো করেই দেখুন, যে ও আপনার কখনো বন্ধু হতে পারে না। ওকে ওর থেকে ততটাই দূরত্ব রাখুন, তা নাহলে পরে প্রবলেম হয়তো আপনার। দুটোই আগুনে ঘটনা কিন্তু। হ্যাঁ, গতকালকের ঘটনায় 30 জন মোমো তৈরি করছিল। তো সত্যি প্যাথেটিক। মানে এইরকম দুর্ঘটনা যেন কোথাও না ঘটে, কারোর ফ্যামিলি মেম্বারের সাথে যেন না হয়ে থাকে। যাদের হয় তারাই বোঝে, আমরা এখানে করে ছাড়া হয়তো দুঃখ প্রকাশ করতে পারি, এর বাইরে কিছু করার থাকে না। এটা একদম সত্যি কথা। এবং আমি আবার বলছি, গত পরশু দিনকে বলে গেছি যে কিছু করুন বা না করুন, এবারের অমাবস্যাটা সোমবতী অমাবস্যা, সোমবার, শিব চতুর্দশী। ক্যালেন্ডার ঘাটুন, লাস্ট 75 ইয়ার্সের মধ্যে এরকম দিন পাননি। এটাকে কাজে লাগান। যা করতে হয়, আপনার এলাকার বহু মানুষ আছে দেবাচার্যের কাছে। দেবাচার্য কোনোদিন বলেনি যে এসে পুজো আর্চা, তন্ত্র সাধনা বা হরস্কোপ বিচার করেনি, কখনো বলেনি, আজকেও বলবো না। আপনার এলাকার প্রচুর মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, তার কাছে যান।
গিয়ে বলুন আমার কি সমস্যা আছে এবং এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কি আছে। সবার আগে এইটুকুনি আমার মনে হয় লাইফে দরকার। এটাকে কাজে লাগান, লাগানোর পরে বাকি স্টেপ বাই স্টেপ আপনি অমাবস্যার পরেও অনেক কিছু জানতে পারবেন। একটা কথা বলি, ধরুন একটা সে যুবক 40-42 বছর বয়স, দারুণ ভালো চাকরি করে, তার উপরে তার ফ্যামিলিটা ডিপেন্ড করে রয়েছে, মেয়ে ভালো স্কুলে পড়ে, ভালো পয়সা খরচা দিতে হয়, স্ত্রী রয়েছেন, ফ্ল্যাট মেনটেনেন্সের একটা ব্যাপার রয়েছে, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ তার চাকরিটা চলে গেল। এই চাকরি চলে যাওয়া তো মৃত্যু সম। আরেকটা চাকরি জোগাড় করতে পারাটা খুব মুশকিল, কারণ তিনি পরিশ্রমের মাধ্যমে ওই পোস্টটা পেয়েছিলেন, পরিশ্রমের মাধ্যমে, ডিগ্রির মাধ্যমে না। এবার ডিগ্রির মাধ্যমে যদি পায় তো একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে সুইচ করে যেতে পারে, কিন্তু সে খুব পরিশ্রম করে ওই জায়গাটা পৌঁছেছিলেন। তো এবং পরিশ্রম করে পৌঁছানোর ফলে যেটা হয় যে পরিশ্রম করে পৌঁছানোর জায়গা থেকে আরেকটা কোম্পানি তো জানতে পারছে না এই খুব পরিশ্রমী, ফলে তার চাকরিটা নেই, সে তো মৃত্যু সম। তো এইরকম ধরনের মানে খারাপ সময় কোন কোন রাশির হতে পারে বলে আপনার আইডিয়া? না না, কোন কোন রাশির ক্ষেত্রে তার আগেও বলি যে 26,000 মানুষের চাকরি গিয়েছিল, তাদের মধ্যে 2-1 আমার কানে এসেছিল যে সুইসাইড অ্যাটেম্প করেছেন বা সুইসাইড করেছেন। তাদের আপনি যে ঘটনাগুলো বললেন ঠিক সেই জিনিসগুলো তার ফ্যামিলির সাথে সেই ছেলেটার সাথে হয়েছে। তো তার দেওয়ালে ঠেকে গেছে, তার কোথাও যাওয়ার রাস্তা নেই। তো চাকরি চলে যাওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক। এবং কোন কোন রাশির ক্ষেত্রে বলার থেকেও বড় কথা হচ্ছে চাকরি চেঞ্জ করার আগে 10 বার ভাবা উচিত যে আমার হাতে আরেকটা নতুন অফার আছে কি না। আমি রেজিগনেশন দিচ্ছি, আমি একটা নোটিশ পিরিয়ডে রয়েছি, তার আগেও দেখা উচিত যে আমি নতুন চাকরি পেয়ে যাব। তো যদি না পাই তাহলে আমার মানে রেজিগনেশন দেওয়াটা আমার মনে হয় বোকামো। এটা একটা বড় পার্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে কোন কোন রাশির ক্ষেত্রে যদি বলেন, আমি বলবো যে স্পেশালি মিনের ক্ষেত্রে এই মুহূর্তে একটুখানি কর্মক্ষেত্র বা অর্থনৈতিক জায়গাটা নিয়ে সাবধানতা বাঞ্ছনীয়। যদি না হন, যদি না বুঝতে পারেন এখনও পর্যন্ত, তাহলে লোনের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা বড় প্রবণতা থাকবে। কুম্ভের ক্ষেত্রে অল্প আদ্র আছে কিন্তু বেশি না, কিন্তু মিনের ক্ষেত্রে অনেকটা বেশি আছে। মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করুন, আমার মনে হয় বেটার। মিথুন রাশির ক্ষেত্রেও একই কথা বলবো, সাবধান থাকুন, সতর্ক থাকুন, তা নাহলে পরে কিন্তু বেশ কিছু সমস্যার সামনে আসতে পারে। আচ্ছা, এই যে রাশির ব্যাপারগুলো, এগুলোর উপর কোনো ধরুন পার্টিকুলার বলে না যে একটা রাশির উপর কোনো গ্রহের প্রভাব ইত্যাদি ইত্যাদি যে পড়ে, যে এই গ্রহের প্রভাবের জন্য এর সময়টা খারাপ, বা ধরুন শনির 7.5 ধাইয়া ইত্যাদি ইত্যাদি, এই যে ব্যাপারগুলো চলছে, যদিও আপনি সেগুলো আমল দেন না বলবো না, আপনি বলেন যে অত ভাবনার কিছু নেই, অত ভাবতে গেলে চলে না। তো এই যে ফেসটা, এই যে ঘটনাগুলো ঘটলো, দুর্ঘটনা বলবো, দুর্ঘটনা বা খারাপ ঘটনা, মানুষের তো মৃত্যু হলো গত একটা বছরে, এবার তার কন্টিনিউয়েশনও চলছে, যে প্রচুর মানুষ মারা গেছে একদম। হ্যাঁ, হার্ট অ্যাটাক থেকে শুরু করে যে কোনো পুরনো রোগ অনেক দিন ধরে ইত্যাদি, যুদ্ধ বিগ্রহ। হ্যাঁ, তো একটা যেন ডিস্টার্বিং ব্যাপার চলছে। এবং আমার বেশ মনে পড়ে যে গত বছর আপনার সঙ্গে ফেব্রুয়ারিতে যখন প্রোগ্রাম করতাম, তখন আপনি বলতেন যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একদম একদম। এবং কন্টিনিউয়াস প্রসেস মানেটা হচ্ছে সে গত বছরটা তো খুব খারাপ গেছে ইন অল রেসপেক্ট। গতকালকে রাত্রেও দেখুন আপনার ট্রাম্পের ঘোষণা, মানে মস্তানি, এটা গুন্ডামি। তো আচ্ছা, তারপর ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে আসে। তো এইগুলো কি বলুন তো, এইগুলোই আমাদের এই মুহূর্তে দেখতে হবে, এইগুলোই আমাদের দেখতে হবে। এবং এগুলো আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। আমাদের কাছে দুর্ভাগ্যজনক যে জিনিসগুলো হয়তো আমরা চাই না, প্রতিটা মানুষই চাই শান্তিতে থাকার জন্য, কিন্তু শান্তির নামে আমরা যে শান্তিকে খুঁজেই বেড়াই, বাকি কিছু পাওয়া যায় না। এটা একটা বড় সমস্যা। তবে হ্যাঁ, নিজের ক্ষেত্র অনুযায়ী যদি বলি, সব থেকে বড় জিনিস আবার বলি যে ভগবানের শরণাপন্ন হওয়াটা সব থেকে বেটার। আপনি তার শরণাপন্ন হয়ে গেলে না, গায়ের পাশ দিয়ে হয়তো একটা ঝোড়ো হাওয়া যাবে, বুঝতে পারবেন অনেক ধুলো, অনেক নোংরা, অনেক ময়লা আপনার পাশ দিয়ে চলে গেছে, জাস্ট ঝেড়ে নেবেন, দেখবেন স্বস্তি। হয়তো সাময়িক ওই টুকুনি টাইম 10 মিনিট বা 15 মিনিট আপনাকে ওই ঝড়ের মধ্যে থাকতে হয়েছে, সেটা হয়তো আপনার লাইফের ক্ষেত্রে 1 মাস বা 1.5 মাস হতে পারে। এর মানে লাইফ আপনার পুরো স্পয়েল হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছে, এটা কখনোই নয়। কি অদ্ভুত সমস্ত ঘটনা। এবং আপনি যে উদাহরণ দিলেন, ভগবানের উদাহরণ, এক একটা সময় যায় না যে আমাদের বলে যে এই কালী পুজোর দিন সাবধানে থাকবে, হয়তো মা বাবারা বলে যে বাজি ফুলকি বা ছোটবেলা বলতো না বাড়ির বাইরে থাকবে না, বাড়ির মধ্যে বাজি পোড়াও, যা খুশি করো বাড়িতে, দূর থেকে পোড়াও বা এই করো। তার কারণটা এটা হতে পারে, কিন্তু মানে পৌরাণিক স্তরে আপনি চলে যান
যে কালী পুজোর দিন মানে মা সেদিনকে এবারে ভয়ঙ্করী হয়ে গিয়েছিলেন, অসুর মারতে মারতে সাধারণ মানুষকেও কেটে উড়িয়ে দিয়েছিলেন, যার জন্য শিব গিয়ে তার পায়ের তলায় পড়েছিল, যে ওই পাটা তার বুকের উপর গেল বলেই তিনি আটকে গেলেন, জিপটা তা নয়তো হয়তো ধ্বংস করে ছেড়ে দিতেন। বলে তো এটাতে বলে যে কালী পুজোর দিন বা অমাবস্যার দিন সাবধান থাকা উচিত, সাবধানে থাকো। তার তো প্রতিক্রিয়া আপনি তো বলছেন তো, না তা নাহলে তো মাকালি নামে দোষ হবে। দোষ দিয়ে লাভ নেই, একটা সিস্টেম যখন চলে আসে। হ্যাঁ একদম। এবং আমার মনে হয় যে আমরা মানে অনেক সময় দেখবেন বাংলাদেশের মানুষেরা একটা কথা বলে থাকতেন, আচারে ভাত, মানে হচ্ছে আপনি যদি নিয়মকানুনের মধ্যে দিয়ে চলেন না, আপনি দেখবেন ভাতের প্রবলেম কোনো দিন আপনার লাইফে হবে না। আর অনাচারে হাভাত, মানে অনাচারে যদি থাকেন, আমাদের শাস্ত্র অনুযায়ী কখনো সব থেকে নেগেটিভ জিনিস সেটা হচ্ছে বিছনায় বসে খাওয়া। আপনি যদি বিছনায় বসে কন্টিনিউয়াসলি 7 দিন খান না, 8 দিনের বেলায় দেখবেন সিটিভিন কর্তৃপক্ষের সাথে কোথাও না কোথাও আপনার লাইফে একটা জটিলতা তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে আপনি বলছেন যে কোনো খাবারই বিছানায় খাওয়া উচিত না? না, একদমই না। এমনকি চাও না? বিছানাটা তো ডাইনিং টেবিল না যেখানে আপনি বসে খাবেন, ওটা বিছানাটা শোয়ার জন্য, এবং শোয়ার জায়গাটা একদম সম্পূর্ণ আলাদা। তো সেখানে আপনি একজন মানুষকে হয়তো শান্তি দিচ্ছেন, আলটিমেটলি নারায়ণকে শান্তি দিচ্ছেন। আমরা বলি না অন্তরাত্মা আমাদের নারায়ণ, তাহলে আমার মস্তক এবং আমার পা হচ্ছে শনি, তাকে যদি আমি যে বিছানায় রাখবো সেই বিছানাটা কখনো এঁটো হতে পারে না? না, ঠিক 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 ঠিক। তাহলে বিছানায় বসে খাওয়াটা সবার আগে বড় নেগেটিভ পার্ট একটা আমাদের লাইফের। তো আপনি করে দেখুন না, সামনে তো বললাম 7 দিন করুন, 8 দিনের বেলা দেখুন। না না, করতে চাই না, এটা ব্যাড হ্যাবিট আমার একটা তৈরি হয়েছিল। না, সেগুলো অবশ্যই ভাত নিয়ে কোনোদিন বসিনি। না না, ভাত নিয়ে আমরা বাঙালিরা সহজে বসতেও যাই না, এটাও বাস্তব। হ্যাঁ, বসবো না কোনো সময়, সেটা আমাদের নিয়ম। অনেকে বলে যে অন্য লোকেরা তো খান, পাঞ্জাবিরা বসে খান, তারা খান, তারা কতটা ভালো আছেন বা খারাপ আছেন আমরা তো দেখতে পাচ্ছি না। সেটা তো থেকে বড় কথাটা হচ্ছে যখন আপনি বলছেন ব্যাপারটা, যখন আমাদের একটা ধর্মের মাধ্যমে, কথাটা তো ধর্মের মাধ্যমেই এসছে, তখন সেটাকে অস্বীকার বা নেগলেক্ট করা তো কোনো জাস্টিফিকেশন নেই। না, আমি আজ অব্দি যে কটা কথা বলি, আমার মনে হয় না আমি কখনো লজিক ছাড়া কথা বলি, বা যে কথাগুলো নিয়ে আমার মনে হয়, স্পেশালি আমার একটা এপিসোড আমি ভেবেছি পরপর টানবো, সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে নিয়ে এবং বৃন্দাবন, রাধা মাধব, মদন মোহন, এই নামগুলো কেন হলো, মানে রাধা মাধব বা মদন মোহন কথার অর্থ কি? কাম কোথা থেকে আসলো? তো কাম দেবতা কোথা থেকে শ্রীকৃষ্ণের মধ্যে আসলো? কাম মোহিনী কে? মানে যে নিজে কামের দেবতা, সে একজন মোহিনীকে দেখেও মানে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, সে শ্রী রাধা। তো এই যে এই পার্টগুলো যেগুলো আছে, আমার মনে হয় এগুলো আমরা বহু মানুষ না এই আলোচনাগুলো থেকে আজকে ডেটে অনেক দৌড়ে এবং ইঁদুর দৌড়ে অনেকটা দূরে চলে গেছি মানে শাস্ত্র থেকে। আলোচনা করবো, যাদের ভালো লাগবে তারা অবশ্যই শুনবেন। এবং একই সাথে বলি যে এই যে ঘটনা দুর্ঘটনা বা ভবিষ্যতের কথা যেটা দেবাচার্যজি বলছেন, তার একটা কিন্তু মোটামুটি ভালো দিন একটা আসে 15, 16, 17। 15 তারিখ মহাশিবরাত্রি, 16 তারিখ এবং 17 তারিখ হচ্ছে অমাবস্যা, এবং তার সঙ্গে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণটা ইতিবাচক নয় বলে আমাদের হিন্দু ধর্মে বলে যে ঠিক আছে ওই টাইমটাতে, কিন্তু এই ত্রাহস্পর্শের যে ব্যাপারটা তিনি পুরোপুরি থাকছেন, শুধু এখানেই না, তিনি থাকছেন তারাপীঠে। তো সেই জায়গা থেকে সরাসরি আপনারা যোগাযোগ করবেন, এটা আশা রাখি। আজকের মতো শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার সকালবেলা।